ভাবুন তো, ইতিহাসে এমন কিছু মানুষ আসেন যাদের বুদ্ধি আর কৌশল একটা গোটা সাম্রাজ্যের ইতিহাস বদলে দেয়। চাণক্য ছিলেন ঠিক তেমনই একজন। তার দর্শন, তার নীতি আজও রাজনীতি থেকে শুরু করে রণনীতির দুনিয়াকে প্রভাবিত করে চলেছে। আজকের এই আলোচনায় আমরা সেই কিংবদন্তির রাষ্ট্রগুরু এবং দার্শনিকের কথাই জানব। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। চাণক্যকে শুধু বুদ্ধিমান বা প্রতিভাবান বলা হয় না, প্রায়ই বলা হয় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর মস্তিষ্ক। কিন্তু কেন এই বিশেষণটা কেন ব্যবহার করা হয়? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তার অবিশ্বাস্য জীবনে আর তার কাজে। দেখুন, চাণক্যের প্রতিভা বুঝতে হলে সবার আগে তার সবচেয়ে বড় কাজটার দিকে তাকাতে হবে। তিনি শুধু তত্ত্ব বা উপদেশ দেননি, তিনি বাস্তবে এমন একটা জিনিস করে দেখিয়েছিলেন যা প্রায় অসম্ভব: নিজের হাতে একটা বিশাল সাম্রাজ্য গড়ে তোলা। গল্পটা শুনলেও বিশ্বাস্য মনে হতে পারে। একদিকে ছিল বিশাল, শক্তিশালী আর দুর্নীতিগ্রস্ত নন্দবংশ, আর অন্যদিকে একা একজন মানুষ, চাণক্য, যিনি প্রকাশ্যে অপমানিত হয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে এই বংশকে তিনি উপড়ে ফেলবেন। তিনি শুধু প্রতিজ্ঞা করেই থেমে থাকেননি। একজন সাধারণ তরুণ চন্দ্রগুপ্তকে খুঁজে বের করে তাকে এমনভাবে তৈরি করলেন যে সেই তরুণই পরে এক বিশাল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করল। চাণক্য এখানে শুধু পরামর্শদাতা ছিলেন না, ছিলেন যেন এই পুরো খেলার মাস্টারমাইন্ড। আর ঠিক এই জায়গাটাতেই চাণক্য সবার থেকে আলাদা হয়ে যান। মানে ভেবে দেখুন, ইতিহাসে তো কত রাজউপদেষ্টা এসছেন, তাই না? কিন্তু কজন পেরেছেন শূন্য থেকে একজন সম্রাট তৈরি করতে? চাণক্য শুধু পরামর্শ দেননি, তিনি নিজের হাতে একজন রাজাকে, একজন সম্রাটকে তৈরি করেছিলেন। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। একটা সাম্রাজ্য তো তিনি তৈরি করলেন, কিন্তু তার আসল পরিচয়, তার মস্তিষ্কের আসল গভীরতাটা বোঝা যায় আর একটা জায়গায়। আর সেটা হলো তার লেখা এক আশ্চর্য দলিলে, রাষ্ট্র চালানোর জন্য একটা সম্পূর্ণ ব্লুপ্রিন্ট। আর সেই দলিলটি হল তার অমর সৃষ্টি, অর্থশাস্ত্র। এখন শাস্ত্র শুনেই ভাববেন না যে এটা কোনো ধর্মগ্রন্থ বা খুব জটিল দর্শনের বই। একদমই না। এটা ছিল বলতে পারেন একটা প্র্যাকটিক্যাল গাইডবুক। মানে একটা রাষ্ট্র কিভাবে চালাতে হয়, ক্ষমতা কিভাবে ধরে রাখতে হয়, তার একটা স্টেপ বাই স্টেপ ম্যানুয়াল। এর বিষয়বস্তু দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কি নেই সেখানে? অর্থনীতি, আইন, কূটনীতি, সামরিক কৌশল, এমনকি গুপ্তচর বৃত্তি পর্যন্ত। মানে একটা রাষ্ট্র চালানোর জন্য যতগুলো দিক থাকতে পারে, তার প্রত্যেকটা নিয়ে তিনি ভেবেছিলেন এবং লিখে গেছেন। এটাই প্রমাণ করে যে তার মস্তিষ্ক কতটা গোছানো আর দূরদর্শী ছিল। আচ্ছা, এতক্ষণ তো আমরা তার প্রতিভার কথা বললাম, কিন্তু এবার আসা যাক সেই দিকটায় যা চাণক্যকে এতটা বিতর্কিত, এমনকি ভয়ঙ্কর করে তুলেছে। তার দর্শনটা কি শুধুই প্র্যাগম্যাটিজম, মানে বাস্তববাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে চরম নিষ্ঠুরতা? যেমন ধরুন, তার এই কথাটা, এর মানে কি দাঁড়ায়? মানে হল সমস্যার কোনো আধা খেচড়া সমাধান নেই। শত্রু হোক বা ঋণ, যে কোনো বাধা বা সমস্যাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। এই যে আপোষহীন মনোভাব, কোনো কিছুকেই হালকাভাবে না নেওয়া, এটাই ছিল তার চরিত্রের মূল ভিত্তি। চাণক্যের চিন্তাভাবনার মধ্যে এই দুটো সত্তা সবসময় কাজ করত। একদিকে তিনি চাইতেন একটা আদর্শ রাষ্ট্র, যেখানে মানুষের ভালো হবে, ন্যায় বিচার থাকবে। কিন্তু ঠিক তার পাশেই ছিল আরেকটা সত্তা, যেটা বলতো যে এই রাষ্ট্রকে রক্ষা করার জন্য যা কিছু করার দরকার তাই করতে হবে, হোক সেটা ছলনা বা অন্য কোনো অনৈতিক পথ। এই ভালো মন্দের মিশেলটাই তাকে বোঝা খুব কঠিন করে তোলে। এবং এখানেই আমরা তার দর্শনের একদম কেন্দ্রে চলে আসি। তার কাছে রাষ্ট্রের স্বার্থই শেষ কথা। দেশের ভালো করার জন্য, রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য যে কোনো কাজই সঠিক। আর এই চিন্তাধারাই তাকে একদিকে যেমন মহান রাষ্ট্রনির্মাতা বানিয়েছে, তেমনি অন্যদিকে তার গায়ে নির্মম আর ভয়ঙ্কর তকমাও লাগিয়ে দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, তাই না? যে হাজার হাজার বছর পরেও আমরা কেন চাণক্যকে নিয়ে এত কথা বলছি? কারণটা খুব সহজ। তার নীতিগুলো, তার কৌশলগুলো কোনো নির্দিষ্ট সময়ের জন্য ছিল না। সেগুলো আজও এই আধুনিক যুগেও সমানভাবে প্রাসঙ্গিক। একবার ভেবে দেখুন, ২৫০০ বছর আগে লেখা কিছু নিয়মকানুন, কিছু স্ট্র্যাটেজি আজও বিশ্বের বড় বড় বিজনেস স্কুল, পলিটিক্যাল সায়েন্স বা মিলিটারি একাডেমিতে পড়ানো হচ্ছে। এর থেকেই বোঝা যায় তার ভাবনা চিন্তার সময় থেকে কতটা এগিয়ে ছিল।
তার ওই বিশাল অর্থশাস্ত্রের মূল কথাগুলো যদি আমরা আজকের দিনে দাঁড়িয়ে সহজ করে বলি তাহলে কি দাঁড়ায়? দেখুন, 4টে মূল স্তম্ভ। প্রথমত, নিজের শত্রুকে ভালোভাবে জানো। দ্বিতীয়ত, একা লড়াই করা কঠিন, তাই সঠিক বন্ধু বা জোট তৈরি করো। তৃতীয়ত, অর্থনৈতিকভাবে শক্তিশালী হও, কারণ টাকাই আসল শক্তি। আর চতুর্থ, মানুষের ভাবনা বা জনমতকে নিজের পক্ষে রাখো। এই 4টে নীতি আজও কিন্তু যে কোনো দেশের নেতা বা কোনো বড় কোম্পানির সিইওর জন্য 100% সত্যি। তো সব আলোচনার শেষে আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতে ফিরে আসি। চাণক্যকে তাহলে কি বলা যায়? একজন জিনিয়াস যিনি সময়ের অনেক আগে জন্মেছিলেন, নাকি একজন কট্টর বাস্তববাদী যিনি দেশের জন্য যে কোনো কিছু করতে পারতেন, অথবা একজন নির্মম শাসক যার কাছে উপায় নয় উদ্দেশ্যটাই সব ছিল? সত্যি বলতে এই প্রশ্নের উত্তরটা হয়তো এক কথায় দেওয়া সম্ভব না, এটা বরং ভাবনার জন্যই তোলা থাক।